সবাইকে শুভেচ্ছা। মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, কয়েক স্থানে পুলিশের বাধা ও সংঘর্ষ। মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলীয় এলাকায় প্রবল বৃষ্টি, ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে লোকালয়ে পানি, বান্দরবানে পাহাড় ধসে সড়ক যোগাযোগ ব্যাহত। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। এবার বিস্তারিত। দেশের বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আজও বিক্ষোভ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। হত্যার বিচার এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়ার দাবিতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে তারা রাজপথে নামেন। সিলেট, খুলনা, নরসিংদী ও যশোরে ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে। ডেস্ক রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনে নিহত হওয়ার প্রতিবাদ ও দায়ীদের বিচারের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর ও শফিপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দুপুরে জুমার নামাজের পর কয়েক শত শিক্ষার্থী শফিপুর ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। 9 দফা দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে মিছিল বের করেন আন্দোলনকারীরা। বেলা 3টার দিকে নগরীর শিববাড়ি মোড়ে অবস্থান নেন তারা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দিলে শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়। পরে তার রূপ নেয় সংঘর্ষে। ঘণ্টাব্যাপী চলে এই সংঘর্ষ। নরসিংদীতে শিক্ষার্থীদের মিছিলে পুলিশ বাধা দিয়েছে। ছাত্রলীগ সহ আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছে অন্তত 10 শিক্ষার্থী, অভিভাবক। চট্টগ্রামে জুমার নামাজের পর গুড়ি বৃষ্টির মধ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কোটা সংস্কার আন্দোলন কর্মীরা। দুপুরে আন্দরকিল্লা মোড়ে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল করা হয়। মিছিলের শুরুতে বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে ছাত্রদের প্রতিবাদের মুখে পুলিশ সরে গিয়ে একটু দূরে অবস্থান নেয়। মিছিলটি লালদিঘির পাড় নিউ মার্কেট মোড় হয়ে 3 পোলের মাথা এলাকায় গিয়ে শেষ হয়। মানুষ হত্যার বিচার এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়ার দাবিতে রংপুরে বৃষ্টির মধ্যে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে কর্মসূচি পালন করে ছাত্র শিক্ষক সমাজ। তারা বলেন, পথে নেমেছেন আর তারা ফিরবেন না। হত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদ সহ শিক্ষার্থীদের 9 দফা দাবিতে নোয়াখালীতে গণমিছিল করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মুজাহিদ সাকিব, মাছরাঙা নিউজ ডেস্ক। সম্প্রতি কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় নরসিংদীতে গুলিতে শিক্ষার্থী সহ নিহত 9 জনের পরিবার সুষ্ঠু বিচার ও দোষীদের শাস্তি দাবি করেছেন। নরসিংদী প্রতিনিধি বদরুল আমিন চৌধুরীর রিপোর্ট। ঘরময় ছড়িয়ে একমাত্র ভাই তাহমিদের টুকরো টুকরো স্মৃতি মনে করে যেন বাকরুদ্ধ হয়ে গেছে লিনাত। বিষাদের কালো ছায়া পুরো পরিবার ঘিরে। যখন একা থাকি তখন অনেক মনে পড়ে, তো অনেক কষ্ট লাগে। গেল 18 জুলাই বিকেলে ভেলানগর জেলখানা মোড় এলাকায় কোটা আন্দোলনকারীদের সাথে নিরাপত্তা বাহিনীর দফায় দফায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের 9ম শ্রেণীর শিক্ষার্থী 14 বছরের কিশোর তাহমিদ ভুইয়া। একই দিন সন্ধ্যায় জেলখানার মোড় এলাকায় সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায় নরসিংদী আইডিয়াল কলেজের শিক্ষার্থী ইমন হোসেন। ছেলেকে হারিয়ে পাগল প্রায় পলাশ উপজেলার গজারিয়ার কৃষক আব্দুল কাইয়ুম ও তার স্ত্রী মর্জিনা বেগম। মা যাই গিয়া গনিরা টান্না যাইতেছে, আমি তো কই যাস বাবা, মা খেলতাম, খেলা দেখতাম। ছেলে আমজাদকে হারিয়ে হতবাক পলাশ উপজেলার আরেক কৃষক আরমান মিয়াও। 19 জুলাই শিবপুরের ইটাখলা মোড়ে আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায় শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের প্রাণীবিদ্যা বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী আমজাদ হোসেন। কোটা আন্দোলনের জেরে গেল 18 জুলাই থেকে টানা 4 দিনে 3 শিক্ষার্থী সহ মৃত্যু হয়েছে ব্যবসায়ী জহিরুল হক টিপু, বিজ্ঞাপন নির্মাতা রাসেল মিয়া, ঝালমুড়ি বিক্রেতা নাহিদ, টেক্সটাইল শ্রমিক শাওন,
দর্জি আলী হোসেন ও কাঠমিস্ত্রি ফয়েজ মিয়ার। স্বাস্থ্য বিভাগ বলছে 18 থেকে 22 জুলাই পর্যন্ত সহিংসতায় 9 জনের মৃত্যুর পাশাপাশি জেলার সরকারি হাসপাতালগুলোতে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন 515 জন। নরসিংদীর সমস্ত ডক্টরদের আন্তরিকতার কারণে দেখা যাচ্ছে যে এই জায়গাটা আমরা ভালোভাবে ম্যানেজ করতে পেরেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেন জেলা প্রশাসক। এখানেও আমাদের কাছে তথ্য সংগ্রহের জন্য নির্দেশনা এসেছে। আমরা সকল তথ্যগুলো সংগ্রহ করে কম্পাইল করে আমরা সরকারের কাছে দিব। সরকার পাশে দাঁড়াবেন, এইটুকু আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে। বদরুল আমিন চৌধুরী, মাছরাঙা সংবাদ, নরসিংদী। সাতক্ষীরায় সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় 7 আসামিকে 2 দিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাদের মধ্যে 3 জন এইচএসসি পরীক্ষার্থী। সদর থানায় ঢোকার চেষ্টা, পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ এ মামলা করে। এদিকে আরও 6 আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য বিকেলে জেলা কারাগার থেকে সদর থানায় আনা হয়েছে। তাদের মধ্যে 1 জন এইচএসসি পরীক্ষার্থীও রয়েছেন। আসামিরা হলেন সদর উপজেলার লাপসা গ্রামের ইমরান হোসেন ও এইচএসসি পরীক্ষার্থী কাজী সাকিব হাসান, সদর উপজেলার কাটিয়ার শাহরুখ জামান, আশাশুনি উপজেলার চাকলা গ্রামের মইনুল ইসলাম, দেবহাটা উপজেলার শিমুলিয়া গ্রামের ইব্রাহিম হোসেন, জগন্নাথপুর গ্রামের 2 এইচএসসি পরীক্ষার্থী ফাহিম হোসেন ও জাহিদ হোসেন। এবার অন্য খবর। মৌসুমী বায়ুর প্রভাবে প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে কক্সবাজার, মোংলা, পটুয়াখালী সহ উপকূলীয় বিভিন্ন এলাকা। জলাবদ্ধ হয়ে পড়েছে লাখো মানুষ। কক্সবাজারের রামুতে পাহাড়ি ঢলে ভেসে গিয়ে 1 জনের মৃত্যু হয়েছে। ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকছে। বান্দরবানে পাহাড় ধসে পড়ায় ব্যাহত হচ্ছে সড়ক যোগাযোগ। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। টানা 4 দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে পানিবন্দী কক্সবাজার পৌরসভা সহ 9 উপজেলার 170টির বেশি গ্রামের অন্তত 2 লাখ মানুষ। রামু উপজেলায় পাহাড়ি ঢলে ভেসে গিয়ে মারা গেছে 1 জন। পানিতে ডুবে গেছে, বাড়িতে খাওয়ানোর জন্য কিছু নেই, শুকনা বন আমি নিয়ে যাচ্ছি বাজার জন্য। গত রাত থেকে প্রায় 20টি গ্রামের 10,000 মানুষ পানিবন্দী হয়ে আছে। তারা গতকাল থেকে কিছু খেতে পারেনি। সরজমিনে গিয়ে আমরা মানুষদেরকে আশ্রয়স্থলে নিয়ে এসেছি। আজকে রাত্রেও দেখা যাচ্ছে যে আবারও পানি বৃদ্ধি হচ্ছে, হয়তো আমরা ভয় পেয়ে আছি। আমরা মানুষদেরকে এখনো আশ্রয়স্থলে আনার জন্য চেষ্টায় আছি। এদিকে পাহাড়ি ঢলে ভেঙে গেছে ফেনীর মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। পানি বইছে বিপদসীমার 50 সেন্টিমিটার উপর দিয়ে। পরশুরামের শাল ধরে লোকালয়ে ঢুকছে পানি। গত মাসে ভেঙে যাওয়া স্থান মেরামত শেষ হবার আগেই বাঁধে দেখা দিল ধস। পানিতে তলিয়ে গেছে নোয়াখালী শহর। জেলা প্রশাসক কার্যালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি অফিস ও বাড়িঘরে পানি উঠেছে। সকাল পর্যন্ত গেল 24 ঘন্টায় জেলায় 277 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। মাঝদিতে আসলে জলাবদ্ধতা, পানি নিষ্কাশনের কোনো রাস্তা বা সুনির্দিষ্ট কোনো ড্রেন এবং ভালো কোনো ড্রেনের পানি নামার কোনো রাস্তা নেই। ভয়াবহ অবস্থা, শুধু রোডঘাট না, বাসাবাড়ির অবস্থা এটার থেকে আরও চরম করুণ অবস্থা। বিভিন্ন জায়গায় অবৈধ স্থাপনা, মানুষ জলাধার দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ সহ নানান কারণে এই আমাদের পানির প্রবাহের গতিটা অত্যন্ত স্লো। পানি যাচ্ছে কিন্তু প্রবাহটা অত্যন্ত কম। গতকাল থেকে সকাল 9টা পর্যন্ত পটুয়াখালীতে 170 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তলিয়ে গেছে বিভিন্ন এলাকা। ঝড়ো হাওয়া ও টানা বৃষ্টিতে বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দরে ব্যাহত হচ্ছে বাণিজ্যিক জাহাজের কার্যক্রম। ডুবে গেছে শহরের রাস্তাঘাট সহ নিম্নাঞ্চল। টানা ভারী বর্ষণের ফলে খাগড়াছড়ি পৌর শহরের বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। বাস টার্মিনাল, চেঙ্গি ব্রিজ, শান্তিনগর সহ গঞ্জপাড়ায় হাঁটু পরিমাণ পানিতে প্লাবিত হয়েছে। শালবন এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটলেও কেউ হতাহত হয়নি। বরিশাল নগরীতেও দেখা দিয়েছে জলাবদ্ধতা। এখানে দুপুর 12টা পর্যন্ত 171 মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ভোলায় বিভিন্ন এলাকা জলাবদ্ধ হয়ে পড়ায় দুর্ভোগে পড়েছে মানুষ। তবে 2 দিন ধরে পানিবন্দী থাকলেও বান্দরবানের নাইখানছড়ি ও লামা উপজেলায় নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে। এর আগে বিভিন্ন সড়ক ও পাহাড়ে দেখা দিয়েছে ধস। ব্যাহত হচ্ছে যান চলাচল। 7 উপজেলায় খোলা হয়েছে 214টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র। ভারী বৃষ্টি হয়েছে রংপুর সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায়ও। নূর মোহাম্মদ, মাছরাঙা নিউজ ডেস্ক।
চলমান কারফিউ ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারণে ধস নেমেছে রাজশাহীর ফুড কোর্ট, ক্যাফে ও রেস্তোরাঁ ব্যবসায়ী। সংশ্লিষ্টরা বলছেন ৩০০-র বেশি রেস্তোরাঁয় গড়ে প্রতিদিন লোকসান হচ্ছে ৮ থেকে ১০ লাখ টাকা। রেস্টুরেন্ট বেচে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন অনেকেই। রাজশাহী থেকে আরও জানাচ্ছেন গোলাম রাব্বানী, ক্যামেরায় ছিলেন মাহফুজ রুবেল। শিক্ষার্থীদের আন্দোলন, কারফিউ সব মিলিয়ে অস্থিতিশীল পরিস্থিতিতে রাজশাহীতে হোটেল রেস্তোরাঁগুলো বেশিরভাগ সময়ই থাকছে ফাঁকা। চারিদিকে আসার সময় দেখলাম, রিকশায় লক্ষ্য করলাম যে পুলিশের টহলের গাড়ি, তারপরে র্যাব, বিজিবি, তারপরে আর্মি সবাই টহল দিচ্ছে। একটা ভীতিকর পরিস্থিতি। এখনকার যা দেশের কন্ডিশন, তাতে আসলে কফি শপে আড্ডা দেওয়ার মতো পরিস্থিতি কারো মন মাইন্ডেও নাই। কিছুদিন আগেও নগরীর ৩০০-র বেশি ক্যাফে রেস্তোরাঁয় গড়ে প্রতিদিন বিক্রি হতো ২৫ থেকে ৩০ লাখ টাকার খাবার। আর এখন ৩ ভাগের ১ ভাগ খাবার তৈরি করলেও তা বিক্রি হচ্ছে না বলছেন সংশ্লিষ্টরা। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছে না মানুষ। সন্ধ্যার পর বেশিক্ষণ রেস্তোরাঁ খোলা রাখার সুযোগ নেই। সব মিলিয়ে লোকসানে ব্যবসায়ীরা। মোটামুটি বলা চলে একদম লোকশূন্য, রেস্টুরেন্টগুলো লোকশূন্য। কারফিউর কারণে বাইরে যে অবস্থা, রাস্তাঘাটে মানুষ ফ্রিলি মুভ করতে পারছে না। এবং সবচেয়ে বড় সমস্যা যেটা, আমাদের রেস্টুরেন্ট কিন্তু সন্ধ্যার পর থেকে রাতেই বেশি কাস্টমার হয়। গত লাস্ট 10-15 দিন থেকে আমরা তারও 1/3% জিনিস নিয়ে আসি এবং সেটাও বিক্রি করতে পারছি না। এখান থেকে আমাদের দেখা ওরাও 1/3 ওয়েস্টেজ হচ্ছে, আর আমাদের এখানে সেকেন্ডে কোনো প্রোডাক্ট সেল হয় না। ব্যবসায়ী নেতারা বলছেন, রেস্তোরাঁ বন্ধ থাকলেও প্রতি মাসে নির্ধারিত হারে ভ্যাট দিতে হয়। জুলাই মাসের জন্য তা সহনীয় পর্যায়ে রাখার আবেদন করেছেন তারা। রেস্টুরেন্ট সেক্টরে একটা বিপ্লব ঘটেছিল, সেখানে আপনার হঠাৎই করে এই 10-15 দিন থেকে হঠাৎই করে ব্যাপক ধস নেমেছে। এই ধস রক্ষা করার জন্য অনেকেই কিন্তু রেস্টুরেন্ট বিক্রি করারও চিন্তাভাবনা করতেছে। শিগগিরই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, সেই সাথে ফিরে আসবে ব্যবসার সুষ্ঠু পরিবেশ, আশা করছেন রাজশাহীর হোটেল রেস্তোরাঁ মালিকরা। গোলাম রাব্বানী, মাছরাঙা সংবাদ, রাজশাহী। গত কয়েক দিনের টানা বর্ষণে দেশের একমাত্র কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সবকটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন চালু হয়েছে। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের তথ্য অনুযায়ী কাপ্তাই হ্রদে বর্তমানে 89.32 MSL পানি থাকার কথা থাকলেও সকাল 8টা পর্যন্ত 93.05 MSL পানি রয়েছে। এতে বিদ্যুৎ কেন্দ্রের সবকটি ইউনিট চালু রেখে 200 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এর আগে কেন্দ্রের 5টি ইউনিটের মধ্যে 4টি ইউনিট চালু ছিল, যার মাধ্যমে 164 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হতো। কেন্দ্রটির সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 230 মেগাওয়াট। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক ATM আব্দুল জাহের জানান, বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের 5টি ইউনিট চালু রয়েছে, যার মাধ্যমে 200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। পানির পরিমাণ বাড়তে থাকলে উৎপাদন আরও বাড়বে বলেও জানান তিনি। আমদানি বাড়ায় দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম কমেছে কেজিতে 4 থেকে 5 টাকা। 2 দিন আগে বন্দরে পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে 85 থেকে 86 টাকা দরে, আর আজ তা বিক্রি হচ্ছে 80 থেকে 82 টাকায়। এদিকে গত 4 দিন যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ না আসায় কেজি প্রতি দাম বেড়েছে 50 থেকে 60 টাকা। 2 দিন আগেও প্রতি কেজির দাম ছিল 240 থেকে 250 টাকা, আজ তা বিক্রি হচ্ছে 300 থেকে 310 টাকায়। মানিকগঞ্জেও বেশি দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। রাজবাড়ী ও যশোরের সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 3 জন, আহত 4 জন। এদিকে শরীয়তপুরের ট্রলার ডুবির ঘটনায় মারা গেছেন 2 জন, এখনও নিখোঁজ 3 জন। স্থানীয়রা জানান, সকাল 7টার দিকে রাজবাড়ী ফরিদপুর আঞ্চলিক মহাসড়কে ফরিদপুরগামী একটি বাস কামালদিয়া এলাকায় রাজবাড়ী ফরিদপুর আঞ্চলিক মহাসড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটো যানবাহনেরই সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় মারা যান 2 জন। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। যশোর খুলনা মহাসড়কে পার হবার সময় মারা গেছে এক যুবক। এদিকে শরীয়তপুরের গোসাইহাটে মেঘনা নদীতে ট্রলার ডুবে 2 জন নিহত হয়েছে। আহত আরও 3 জন, এখনও নিখোঁজ 3 জন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতিতে সরকার পতনের কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আ.ম. ওবায়দুল মোক্তাদির চৌধুরী। গতকাল বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় তিনি সরকারের দৃঢ় অবস্থানের কথা জানিয়ে বলেন, যারা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ঈর্ষান্বিত তারাই ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তিনি আরও বলেন, বিএনপি নেতারা দিনে 3 বার সরকারের পতন ঘটায়। তারা 2014 সাল থেকে একই কথা বলে আসছে। ছাত্র আন্দোলনের সুযোগ কাজে লাগিয়ে একটি মহল রাজনৈতিক ও সামাজিক পরিবেশকে নষ্ট করছে বলে মনে করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আ.ম. ওবায়দুল মোক্তাদির চৌধুরী। ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে লক্ষ্মীপুরের চররমণীর ভাঙাপোল ব্রিজ। এর উপর দিয়ে চলাচলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় রয়েছেন 4 গ্রামের মানুষ। লক্ষ্মীপুর প্রতিনিধি শাকির মোহাম্মদ রাসেলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পলেস্তারা খসে গেছে, ফাটল ধরেছে পিলারগুলোতে, বেরিয়ে এসেছে রড। জেলা সদর এবং চর রমণীমোহন ইউনিয়নে যাতায়াতে জরাজীর্ণ এই সেতু যেন 4 গ্রামের শত শত মানুষের জন্য মরণ ফাঁদ। প্রতিদিন চিকিৎসা, শিক্ষা, ব্যবসা ও জরুরি প্রয়োজনে এই সেতুর উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন মানুষ। চলছে সিএনজি, অটোরিকশা, পিকআপ ভ্যান সহ নানা পরিবহন। এই ব্রিজটা একটা ঝুঁকিপূর্ণ। এই ব্রিজটার মধ্যে উঠলে স্যার আমরা ভয় পাই। ব্রিজটা ফাঁসও কম, ব্রিজটার লিগে খুব আমরা একটা চিন্তাযুক্ত আছি। আমরা দীর্ঘদিন চলাফেরা করি, আমাদেরও চলতে কষ্ট হয় যে কখন কি ভাঙে পড়ে। গাড়ি একটা উঠলে আমরা উঠলে ব্রিজটা লড়াচড়া করে। আমরা লক্ষ্মীপুর থেকে আসা যাওয়া করি, এটা ব্রিজটা ঝুঁকিপূর্ণ। কোন চুপ ভাঙি হলে কোনো রিস্ক নেই, গ্যারান্টি নেই। এই ব্রিজটা হওয়াটা জরুরি দরকার। এই এলাকায় আসলে আসা যাওয়ার জন্য বিভিন্ন পেশাজীবী মানুষ আছে, তাদেরও আসা যাওয়া করতে হয়। আর আমাদের শিক্ষার্থীরা বিশেষ করে এই ব্রিজ দিয়ে আসতে ভয় পায়। আমরা চাই অতি দ্রুত এই ব্রিজটা করলে এই এলাকার সাধারণ জনগণের যাতায়াত চলাফেরা অত্যন্ত সুন্দর হবে। মানুষ চলাফেরা করা, রুগী, আমরা তারপরে মানুষ লক্ষ্মীপুরের সাথে আমাদের সংযোগটা ক্লিয়ার থাকবে। সেতু সংস্কারে প্রয়োজনীয় বাজেট প্রস্তুত করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে, জানান উপজেলা প্রকৌশলী। আমাদের চররমণীমোহন ইউনিয়নে একটা জরাজীর্ণ ব্রিজ আছে, সেখানে অলরেডি আমাদের 2-3টা জায়গায় প্রস্তাব দেওয়া হয়েছে। আমাদের চলমান প্রকল্প আছে, এটা নোয়াখালী প্রজেক্ট, আমাদের IRTB 4 এবং হলো সাপোর্টিং রুরাল ব্রিজ প্রজেক্টের জন্য অলরেডি আমাদের প্রস্তাব দেওয়া আছে। এটা যদি ডিপিপি অনুমোদন হয় তাহলে কাজটি অতি সহজে বাস্তবায়ন করা সম্ভব হবে। জানা গেছে, প্রায় 3 যুগ আগে জেলা সদরে যাতায়াতের সুবিধায় চররমণী গ্রামের ওয়াবদা খালের উপর নির্মাণ করা হয় 40 ফুট দৈর্ঘ্য ও 8 ফুট প্রস্থের ব্রিজটি। মাছরাঙা নিউজ ডেস্ক। দিনাজপুরের বিরামপুরে স্থানীয় ইউপি সদস্য ও এক ভ্যান চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন এক নারী। গতকাল হওয়া মামলার অভিযোগে বলা হয়, গত সোমবার রাতে ভ্যানে বিরামপুর থেকে বড় ভাইকে সঙ্গে নিয়ে জয়দেবপুর আবাসন এলাকায় যাচ্ছিলেন ওই নারী। পথে একটি বাগানের সামনে পৌঁছালে ইউপি সদস্য সোহেল রানা ভ্যানের গতি রোধ করে। পরে ওই ভ্যানের চালক ও ইউপি সদস্য তাকে বাগানে নিয়ে ধর্ষণ করে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গতকাল ওই নারী 2 জনের নাম উল্লেখ করে ধর্ষণ মামলা দায়ের করেন। দুর্দিনে পড়েছেন যশোর সদর উপজেলার 4 গ্রামের কৃত্রিম পাখির বাসা তৈরির 2 শতাধিক হস্তশিল্প কারিগর। তৈরি করা সামগ্রী অবিকৃত থাকায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। অন্য কোনো উপায় না পেয়ে 3 যুগের পেশা পরিবর্তনের চেষ্টা করছেন অনেকে। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শুরুটা 1981 সালে একটি এনজিও তার সদস্যদের দ্বারা হস্তশিল্প হিসেবে প্রায় 15 প্রকারের পাখির বাসা তৈরির কাজ শুরু করে। এসব বাসা ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করা হতো। দেশের বাইরে হাতে তৈরি এসব পাখির বাসার চাহিদা থাকায় এবং স্থানীয়ভাবে ভালো মজুরি পাওয়ায় যশোর সদর উপজেলার আবাদ কচুয়া, চাউলিয়া, সীতারামপুর ও বাহাদুরপুর গ্রামের অনেক নারী পুরুষ এ পেশায় জড়িত হন। 30 বছর ধরে কাজ করেছি, সংসারে একটু উন্নতি হয়েছে, এখন এলো কাজ কাম এখন বন্ধ, অন্য কাজ করতেছি। পাখির বাসা মেলা দিন ধরে বুনতাম, তাহানে বন্ধ হয়ে গেছে, হানে আমরা বসে রয়েছি। আয় রোজগার হইতে ভালো, একটা না কাজ করেছি, সংসারে কাজ করেছি, পাশাপাশি পাখির বাসার কাজ করেছি,
ছেলে মেয়ে ভালো পড়াশোনা করতে পারছি। নানা প্রতিকূলতায় তাদের সেই সুদিন বর্তমানে দুর্দিনে পরিণত হয়েছে। গেল 2 বছর ধরে অধিকাংশ পাইকার এবং এনজিও পাখির বাসা কিনছে না। এতে অবিকৃত হয়ে আছে অতিশ্রমে তৈরিকৃত হাজার হাজার টাকার পাখির বাসা। একমাত্র পেশা বন্ধ হওয়ার উপক্রম হওয়ায় পরিবারগুলোর দিন কাটছে অতি কষ্টে। মালনের সঙ্গে টাকাও দিচ্ছে না, কিন্তু সেইভাবে আমরা সব বেকার হয়ে গেছি। এখন আমাকে তো কোনো কাজ নেই, আমরা এই কাজে ছোট থেকে শিখেছি, আর তো কোনো কাজ কাম নেই। হঠাৎ বন্ধ হয়ে যায়। 2-3 পার্টিতে মালগুলো নিত, এখনো কোনো পার্টিতে আর মালগুলো নেই না। না নিয়ে পরে আমাকে সমস্যা হয়ে গেছে, খাওয়া দাওয়ার সমস্যা হয়ে গেছে, ছেলে মেয়ে পড়াবার সমস্যা হয়ে গেছে। এই পেশার সাথে জড়িতদের অভিযোগ, মাঝে মাঝে 2-1 ব্যবসায়ী পাখির বাসা কিনতে আসলেও নামমাত্র দাম দিচ্ছে। এতে লাভ তো দূরের কথা, খরচই উঠছে না। এখন যে অবস্থা, তাতে করে বাসা তো মজুরি সেরকম পাচ্ছি না, আর সংসারও আমাদের খুব অচল হয়ে যাচ্ছে। বড় বাসা আমাদের 12 টাকা দেই, ছোট বাসা 9 টাকা দেই, এই বাটি দেই 5 টাকা। এই দামের ভিতরে আমাদের বাঁশ কিনে পড়া হয় না, এই জন্য আমরা অফ করিয়ে রাখি। যশোর বিসিক শিল্পনগরী সংযুক্ত অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষ বলছে, পাখির বাসা বুনন কারিগররা অন্য জীবিকা বেছে নিতে চাইলে ঋণ দিয়ে সহযোগিতা করবেন তারা। বিসিকের মাধ্যমে যদি তারা আসে বা তারা আমাদের কাছে সরাসরি আসে, আমরা তাদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা দিতে পারবো। 2 বছর আগেও যশোরের এই 4 গ্রাম থেকে বছরে প্রায় 2 কোটি টাকা মূল্যের পাখির বাসা বিদেশে রপ্তানি করা হতো। বর্তমানে রপ্তানি বন্ধের পথে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। মাছরাঙা নিউজ ডেস্ক। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, কয়েক স্থানে পুলিশের বাধা ও সংঘর্ষ। মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলীয় এলাকায় প্রবল বৃষ্টি, ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে লোকালয়ে পানি, বান্দরবানে পাহাড় ধসে সড়ক যোগাযোগ ব্যাহত। চলমান অস্থিরতা ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারণে রাজশাহীতে রেস্টুরেন্ট ব্যবসায় ধস, 300-র বেশি রেস্তোরাঁয় গড়ে প্রতিদিন লোকসান প্রায় 10 লাখ টাকা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।